বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রাজপুর গ্রামে বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। বিপত্তারিণী চণ্ডীবাড়িতে আমরা কিন্তু কম বেশি সবাই একবার না একবার এসে থাকি, কিন্তু এই মায়ের মন্দিরের ইতিহাস এটাও কিন্তু জানা দরকার আমাদের সবার। তো আমরা যে ব্রত পালন করি, 13টা ফল দিই, কেন দিই সেটাও কিন্তু তোমাদের জানাবো আমি। আর এখানে মায়ের পুজো কিভাবে দেবে, প্রসাদ কিভাবে কিনবে, কোথা থেকে কিনবে, কোথা দিয়ে আসবে, কি সুবিধা আছে, সব কিছু কিন্তু আমি জানিয়ে দেব। আর এখানে তোমরা চাইলে কিন্তু গাড়ি পুজো দিতে পারো। তোমরা চাও যদি 2 চাকা, 4 চাকা, 3 চাকা, তোমরা যদি চাও মায়ের মন্দিরে এসে গাড়ি পুজো দিয়ে যাবে, সেটাও কিন্তু সুবিধা আছে। আর সবচেয়ে বড় একটা সুবিধা আছে, এই মায়ের মন্দিরে কিন্তু মায়ের বিগ্রহ ছুঁয়ে কিন্তু তোমরা প্রণাম করতে পারবে পুজো দেয়া হয়ে গেলে। তো সব সুবিধাই কিন্তু মায়ের মন্দিরে আছে। তো তোমাদের যদি হাতে সময় না থাকে, তোমরা কিভাবে তাড়াতাড়ি পুজো দিয়ে মাকে দর্শন করে বেরিয়ে যেতে পারবে, তারও কিন্তু সুব্যবস্থা আছে। এই যে দেখো সামনে, এখানে কিন্তু পুরোহিত মশাই বসেই আছেন। তো এখানে যাদের খুব তাড়া আছে, যাদের হয়তো সময় নেই মাকে দর্শন করবে, আর মায়ের মন্দিরে তো একটা সময় থাকে যে এই টাইমে পুজো হবে, এই টাইমে শেষ হবে। তো সেই সময়টা যদি কারোর হাতে না থাকে, তোমরা কিন্তু এই জায়গাতেও পুজো দিয়ে দিতে পারবে। খুব সুন্দর করে মন্ত্র পড়ে কিন্তু মাকে পুজো দেওয়া হয়। তো সবই সুবিধা আছে, তোমাদের আমি জানাবো। তো আজকে আমি তোমাদের প্রথমে জানাবো এই যে মা বিপত্তারিণী প্রতিষ্ঠা করেছিলেন কে, কার জন্য এই মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি হয়ে উঠেছে। তো এই ইতিহাসটা কিন্তু বাবা দুলালের। তো এই 17.5 বছর বয়সেই কিন্তু বাবা দুলাল মা বিপত্তারিণীকে পেয়েছিলেন। তো কিভাবে পেয়েছিলেন, কোথায় বসে ধ্যান করে মাকে পেয়েছিলেন, সেটাই কিন্তু দেখাবো। আর দেখছো মন্দির প্রাঙ্গণের ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে, তোমরা চাইলে কিন্তু এসে এখানে সব সময় এখানে সুবিধা পাবে। আর এখানে দেখো প্রচুর জায়গা আছে, ওপরতলা নিচের তলায়। আর এখন আমি বাবা দুলালের সাধনপীঠ রত্নবেদীর সম্বন্ধে ইতিহাস তোমাদের এখন তুলে ধরবো। বাবা দুলাল যেখানে বসে মায়ের আরাধনা করে মা বিপত্তারিণী চণ্ডীমাতাকে পেয়েছিলেন। তো সেই চণ্ডীমাতা যেখানে ধ্যান করেছিলেন সেটা হলো রত্নবেদী। এই রত্নবেদী হলো একটা বেলগাছের নিচে কিন্তু বাবা দুলাল বসে ধ্যান করেছিলেন। তো সেখানেই কিন্তু 3 দিন 3 রাত সেখানে ধ্যান করেই এই মাকে দর্শন পেয়েছিলেন। সেই হলেন মা বিপত্তারিণী চণ্ডীমাতা। তো সেই গল্পটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো আমি প্রথমে দেখাবো রত্নবেদী সম্বন্ধে, তারপরে কিভাবে এলাম মায়ের মন্দিরে, পরপর আমি জানাতে থাকবো। চলো এখন বলি তোমাদের রত্নবেদীর সম্বন্ধে। তো বাবা দুলালের সাধনপীঠ আমি তোমাদের জানাচ্ছি এখন। আর এই যে বাবা যেখানে বসে ধ্যান করেছিলেন, এটা হলো রত্নবেদী, বেলগাছের নিচে বসে স্থাপিত হয়েছিল 1314 সালে। আর বলি তোমাদের শোনো, সিদ্ধ মহাপুরুষগণ যারা শক্তি সাধনার দ্বারা ঈশ্বরের স্বরূপ দর্শনে ব্রতী হন, তারা তন্ত্রমতে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করেন এবং তাতে বসে সাধনা করে সিদ্ধিলাভ করেন। এই পঞ্চমুণ্ডির আসনে অনেক নরমুণ্ডের প্রয়োজন হয়। কিশোর দুলাল জগন্মাতার স্বরূপ দর্শনে ব্রতী হয়ে পঞ্চমুণ্ডির আসনের জন্য নরমুণ্ড সংগ্রহ করতে থাকেন। তার গর্ভধারিণী মাতা এই সংবাদ জানতে পেরে তাকে বিরত করেন এবং বলেন, এমন আসন করো যাতে সকলের বসার অধিকার থাকে। তারপর শ্রী চণ্ডীমাতার নির্দেশে কিশোর দুলাল বিভিন্ন রত্ন দ্বারা বিল্ল বক্ষমূলে যে আসন বা বেদি তৈরি করেন, তাই এই রত্নবেদী। এই আসনে 3 দিন 3 রাত বিরামহীন সাধনা করে 17.5 বছর বয়সে কিশোর দুলাল গোধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধিলাভ করে সফল হন। এই
জন্যেই এই রত্নবেদী বাবা দুলালের সিদ্ধস্থান। শনিবার মঙ্গলবার অমাবস্যার নিশি থাকলে এখানে পুজো করে চণ্ডী বাড়িতে পুজোর কিন্তু আয়োজন হয়। তো এইখানেই কিন্তু মায়ের মাকে দর্শন পেয়েছিলেন বাবা দুলাল। তো মায়ের মন্দিরের ভিতরে কিন্তু তোমরা ধূপ মোমবাতি দেখাতে পারবে না। এই যে রত্নবেদী, এখানেই কিন্তু তোমরা ধূপ মোমবাতি ফুলের মালা কিন্তু মন্দিরে প্রবেশ করা নিষেধ। তো মন্দিরের ভিতরে কিন্তু ফুল দেওয়া হয়, সেই ফুল দিয়েই কিন্তু মাকে পুজো দেওয়া হয়। আর এই হলো রত্নবেদী। এখানেই কিন্তু একটা বেল গাছের নিচে বসে বাবা দুলাল 3 দিন 3 রাত আরাধনা করে মায়ের দর্শন পান। আমার তো এখন ধূপ মোমবাতি দেখানো হয়ে গিয়েছে, আমি এখন রত্নবেদী থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম আমি মন্দির প্রাঙ্গণে কিভাবে আসলাম, কোথা দিয়ে আসলাম, আর তোমরা বা কিভাবে আসবে সবটাই কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। আর সব কিছু সুবিধা সেটাও কিন্তু তোমাদের আমি জানিয়ে দেবো। চলো এখন আমি কোথা দিয়ে আসলাম বা তোমরা কিভাবে আসবে সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করে নিচ্ছি। চলো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এই যে রাজপুর বাজারের সামনেই। আর এই সোজা তোমরা চলে আসবে, এসে কিন্তু এই বাঁহাতে যে রাস্তা ঢুকেছে এইটা কিন্তু মন্দির প্রাঙ্গণের দিকে যাচ্ছে। আর তোমরা বাস থেকে আসো বা অটো থেকে আসো, তোমরা দেখো এখানে অন্নপূর্ণা সুইট মিষ্টির দোকান আছে। তোমরা কিন্তু এই মোড়ে নামবে বাস থেকে বা অটো থেকে, একদম বাঁহাতে রাস্তা দেখছো, এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা মন্দির প্রাঙ্গণে চলে যাবে। আর তোমরা যদি সোজা আসো এদিকে কিন্তু বারাইপুর সোনারপুরের রাস্তা। আর দেখো এই যে ডান দিকে একটা গলি আছে, এখানে কিন্তু রাজপুরের আদি গঙ্গা। তোমরা চাইলে কিন্তু এই গঙ্গাতেও তোমরা কিন্তু ঘুরে যেতে পারো। তো আমরা এখন যাচ্ছি মন্দির প্রাঙ্গণে। দেখো এই রাস্তা দিয়ে সোজা বরাবর আমরা কিন্তু হেঁটে চলেও যেতে পারি, বা এখান থেকে রিক্সা অটো যা ইচ্ছে তোমরা চলে যেতে পারো। 2 মিনিটের রাস্তা। তো আমরা বাইকে আছি, আমরা বাইকে যাব, কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো আমাদের সঙ্গে চলো এই রাস্তা দিয়ে। বন্ধুরা দেখো একদম 2 মিনিটও কিন্তু লাগেনি এই যে মন্দির প্রাঙ্গণে আসার জন্য। তো আমি কিন্তু এই যে মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছে গিয়েছি। আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, গেটের পাশেই কিন্তু একদম রয়েছে তোমাদের মায়ের মন্দির খোলার সময়সূচি, সবকিছুই কিন্তু এখানে দেয়া রয়েছে। দুপারে দুটো দেখছো বড় গেট এখানে রয়েছে। মন্দির প্রাঙ্গণ দিয়ে ঢুকেই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে একটা সুন্দর একটা জলাশয় আছে। তো এখন আমরা চলে যাব এই যে সোজা গিয়ে আমরা দেখো এই যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো তোমরা দেখছো খুব বিশাল বড় বড় গাছ আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ একটা। তাহলে মূল গেট দিয়ে ঢুকে কিন্তু তোমরা এখানে পার্কিং দেখতে পাবে। এই যে 4 চাকার পার্কিং আছে এখানে। আর তোমরা যদি কেউ 2 চাকা আনো, সেই 2 চাকার পার্কিংও কিন্তু এখানে রাখা আছে। তোমরা কিন্তু নিজেদের বাহন আনলে এই সুব্যবস্থাটা কিন্তু মায়ের মন্দিরে আছে।
তো চলো সামনেই আমরা এগিয়ে যাব। ওখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে একদম বিনামূল্যে, তো আমরা কিন্তু ওখানে গিয়ে জুতো রাখবো। তো চলো আসো। এখানে জুতো রেখে একটা করে টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা কিন্তু সঙ্গে রাখতে হবে। এখান থেকে আমরা হাত ধুয়ে নিলাম জুতো রেখে। এখন আমরা যাব, এখানে প্রসাদ আছে, তো কত কি প্রসাদের দাম কি সিস্টেম আমি তোমাদের এটা দেখাবো আর বলে দেবো। তোমরা যদি কেউ মায়ের মন্দিরে এসে 4 চাকা বা 2 চাকা তোমরা পুজো দিতে চাও, তার ব্যবস্থাও কিন্তু আছে। দেখো এখানে কিন্তু এই গাড়িতে পুজো দেওয়া হয়েছে। আর এখানে দেখো তোমরা পুজোর জন্য মিষ্টি নিতে পারো, এখান থেকে ফল আছে, মিষ্টি আছে। এখানে কি কোনো ডালা সিস্টেম আছে না পিস হিসাবে? তো এখান থেকে কিন্তু তোমরা ফল আছে, মিষ্টি আছে, পিস হিসাবে তোমরা নিয়ে যেতে পারো মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে প্যারাও আছে। আমরা যার যেমন ইচ্ছা সে কিন্তু সেই হিসাবে প্রসাদ নিতে পারে। এখানে কিন্তু ডালা হিসাবে না, এখানে পিস হিসাবে তোমরা মিষ্টি সন্দেশ যা নাও নিতে পারো। এখানে দেখো লেবু লঙ্কা আছে, ফল আছে। তো আমরা এখান থেকে মিষ্টি নিয়ে মন্দিরে প্রবেশ করব, মায়ের মন্দিরে পুজো হবে, তো সেখানে কিন্তু যাব। মোমবাতি আর পুজোর প্রসাদ কিন্তু আমি কিনে নিয়েছি। এটা কিন্তু মায়ের মন্দিরে নিয়ে যাব। আর মায়ের মন্দিরের ভিতরে কিন্তু কোনো ফুলের মালা নিয়ে যাওয়া এলাও না। মায়ের মন্দিরে কিন্তু ফুল দেওয়া হবে, সেই ফুল দিয়েই কিন্তু মাকে পুজো করতে হবে। আমার এখন পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। এই দিক দিয়ে কিন্তু যেতে হবে মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণের ভিতরে ঢোকার মুখেই তোমরা দেখতে পাবে আরও কিন্তু অনেক দোকান রয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা ধূপ, মোমবাতি আর ঠাকুরকে পরানোর জন্য শাড়ি তোমাদের যদি এখান থেকে প্রয়োজন হয় তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এখানে দেখো বেনারসি আছে, ছাপা আছে, তাঁতের শাড়ি আছে। তো 250 টাকা দিয়ে কিন্তু শুরু শাড়ি। তো তোমরা চাইলে কিন্তু 250 টাকা 300 টাকা শাড়ি মাকে দিতে পারো। আর বেনারসি শাড়ি তোমরা যদি নাও তোমরা কিন্তু পেয়ে যাবে 1,500 থেকে 2,000 টাকা। আর এই ছাপা শাড়িগুলো কিন্তু 250 টাকা করে। আর এই তাঁতের শাড়িগুলো তোমরা দেখছো এইগুলো 300 টাকা করে। আর এখানে দেখো বেনারসি আছে, এইগুলো 1,500-2,000 টাকা শাড়ি। তোমরা কিন্তু মাকে চাইলে দিতে পারো। আর এখানে ফুলের মালা আছে দেখতে পাচ্ছ। ফুলের মালা কিন্তু মন্দিরে প্রবেশ করা নিষেধ। তোমরা রত্নবেদিতে গিয়ে এই ফুলের মালা দিতে পারো। তো পাশে কিন্তু আরও দোকান আছে, এখানে ফটো রয়েছে, শাড়ি আছে, নানা রকম জিনিস কিন্তু এখানে রয়েছে। চলো এখন কিন্তু মূল মন্দিরে প্রবেশ করব। দেখো এই যে দরজা রয়েছে, এখান দিয়ে কিন্তু মায়ের মন্দিরে আমি ঢুকে গেলাম। আর মায়ের মন্দির কিন্তু দোতলায়। তো তোমরা দেখছো আমি যেখান দিয়ে ঢুকছি, তোমরা যদি সকালে যাও এই জায়গাটা দেখবে ফুল নিয়ে বসে থাকেন ঠাকুরমশাই। তো এই যে কজন যাবেন সেই কজনের হাতে কিন্তু সেই কটা ফুল দেওয়া হয়। সেই ফুল দিয়েই কিন্তু মাকে পুজো দেওয়া হয়। আর বাইরের কোনো ফুল কিন্তু মায়ের মন্দিরে অ্যালাও না। আর এখানে দেখো সুন্দর করে কিন্তু সবাই পুজো দেবে বলে বসে আছে। আমিও কিন্তু মায়ের মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়ে দেখলাম মায়ের অপরূপ সুন্দর রূপ। আর মা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে সুন্দর সুন্দর কিন্তু সব নিয়ম আছে। সেই নিয়মগুলো কিন্তু ভারী সুন্দর। আর মা বিপত্তারিণী চণ্ডীমাতাকে চোখের দিকে তাকিয়ে কিন্তু পুজো দিতে হয়। আর মায়ের পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু সুন্দর করে লাইন করে তোমরা বিগ্রহে হাত দিয়ে ছুঁয়ে মাকে প্রণাম করার সুবিধাটাও পাবে। এখানে কিন্তু খুব সুন্দর সুব্যবস্থাটা রয়েছে। তো এখন তোমাদের আমি দেখাবো গুরুমা গুরু বাবার ব্যবহৃত জিনিস এখানে কিন্তু স্থায়ী আছে। সেইগুলো কিন্তু তোমরা একবার করে চোখ বুলিয়ে নাও, তো দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। গুরুমা আর গুরু বাবার ব্যবহৃত জিনিসগুলো স্থায়ী আছে এখানে। আমাদের কিন্তু দেখতে সবারই বেশ ভালো লাগবে। আর গুরু বাবাকে তোমরা তো জানো, বাবা দুলাল, আর ওনার স্ত্রীকেও দেখিয়েছি। তো সেই দেখো জিনিসগুলো স্থায়ী রয়েছে, সেইগুলোই কিন্তু আমি দেখাচ্ছি। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব বাবা দুলালের জীবন কাহিনী ছোট্টবেলার। তো প্রায় 90 বছর আগে এই জাগ্রত বিপত্তারিণী চণ্ডী মন্দির প্রতিষ্ঠা করেন জৈনিক বাবা দুলাল।
1916 সালে রাজপুর গ্রামে এক মহেশ্য পরিবারে শ্রী সাধনচন্দ্র দাস ও শ্রীমতী বসন্ত কুমারী দাসের ঘরে জন্মগ্রহণ করেন বাবা দুলাল। বাবা দুলাল মাত্র 12 বছর বয়স থেকে মায়ের আরাধনা করতেন। প্রথমে জগন্মাতার পুজো করতেন, তারপর পরবর্তীকালে মা বিপত্তারিণী চণ্ডীমাতাকে স্বপ্নে দেখেছিলেন খোলা চোখে এক সুন্দরী কিশোরীর ছদ্মবেশে। এরপর বাবা দুলাল বিপত্তারিণী চণ্ডীমাতার পুজো শুরু করেন। সাধক বাবা দুলাল একটানা 3 দিন বেলগাছের নিচে বসে ধ্যান করেন। তৃতীয় দিন সন্ধ্যার সময় 17.5 বছর বয়সে মাতা বিপত্তারিণী চণ্ডীর পূর্ণরূপ দেখতে পান। রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়িতে এই বেলগাছটি অবস্থিত আছে, যেটা তোমাদের আমি আগেই দেখিয়েছি। তাই এই ঘটনার পর বাবা দুলালের ও ওনার স্ত্রী অনুগামীদের নিয়ে বসবাস শুরু করেন। বাবা দুলাল সব ভক্তদের মা রূপে পুজো করতে বলতেন, দেবী রূপে না। কিন্তু প্রতি বছর আষাঢ় মাসে বার্ষিক উৎসব হয় বিপত্তারিণী চণ্ডী ব্রত বা বিপত্তারিণীকে উৎসর্গ করার জন্য। আষাঢ় মাসে মঙ্গলবার রথযাত্রার পরে এবং উল্টো রথের আগে এই উৎসব কিন্তু পালন করা হয়। বিপত্তারিণী চণ্ডী পুজো বা ব্রতের আগের দিন সম্পূর্ণরূপে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করাই উচিত। ব্রত শেষ হলে ফল ও মিষ্টি খেয়ে ব্রত ভঙ্গ করতে হয়। 13 প্রকারের ফল দেবীকে নিবেদন করতে হয়। এর ভিতরে 12 মাসের জন্য 12টা ফল এবং আচার পালনকারী উপাসকদের জন্য কিন্তু 1টি করে ফল নিবেদন করা হয়। তাই 13 রকমের ফল আমাদের নিবেদন করতে হয়। মন্দির প্রাঙ্গণের ভিতরে ওনাদেরই সংস্থার একটি ছোট্ট দোকান রয়েছে। এখান থেকে চাইলে কিন্তু তোমরা যে কোনো রকমের বই তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। ঠাকুরের ফটো আছে, সেটাও কিন্তু তোমরা সংগ্রহ করে নিয়ে যেতে পারো। তো এই যে দেখালাম ভিতরে ছোট্ট একটি দোকান। আর দেখছো মায়ের মন্দিরের ভিতরে প্রচুর জায়গা রয়েছে, তো ভক্তদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এখানে তোমরা আসো, মাকে পুজো দাও, দর্শন করো, খুবই ভালো লাগবে। আরও একটা কথা বলি, যে যদি তোমরা মনে করো অনেক দূর থেকে আসছো, এখানে থাকবে, তো সেই ব্যবস্থাটা কিন্তু মায়ের মন্দিরে নেই। তোমরা কিন্তু সেরকমভাবেই চিন্তাভাবনা নিয়ে আসবে যে মাকে দর্শন করবে, পুজো করবে, তারপরে কিন্তু তোমাদের বেরিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু ভোগ প্রসাদেরও কোনো ব্যবস্থা নেই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন নিচে নামবো। মাকে পুজো দেওয়ার পরে আমরা কিন্তু দেখলে উল্টো দিকে সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নেমে এলাম। এই নিচে কিন্তু আরও অনেক বিগ্রহ আছে, তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিন্তু বিরাজ করছেন মা শীতলা, তারপরে এখানে দেখছো মা মনসা, তারপরে এখানে দেখো রাম সীতা রয়েছে। তো খুব সুন্দর অপরূপ রূপ। আর এখানে বিরাজ করছে দেখো লক্ষ্মী নারায়ণ। তারপরে তোমরা দেখতে থাকো গৌর নিতাইকে, কত সুন্দর লাগছে। এখন আমি চলে আসছি কিন্তু আরও একটা ঘরে, যেখানে বাবা দুলাল ও ওনার স্ত্রী এখানে কিন্তু একটা খাটের মধ্যে দেখো সুন্দর করে সজ্জিত করে রাখা হয়েছে, তো খুবই সুন্দর লাগছে। তো এই রুমটাও তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, খুব সুন্দর দেখো ভিতরটা। এখন আমরা দেখো বাইরে চলে এসেছি, আর নিচে বাইরেটা দেখো, এখানে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। তার জন্য বলি ভক্তদের কিন্তু কোনো অসুবিধা হওয়ারই এখানে চান্স নেই। তোমরা ওপরে জায়গা না পেলে নিচে চলে আসবে, নিচে না জায়গা পেলে ওপরে চলে যাবে। তো খুব সুন্দর ভিতরটা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো দেখলে কত সুন্দর
জায়গা। এখানে ভক্তরা কিন্তু নিশ্চিন্তে মাকে মন ভরে পুজো দিতে পারবে। এখন আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাব। এই দেখো সোজা এখান দিয়েই বেরাতে হবে, তো এখান দিয়ে এখন বেরাবো। দেখো আমি বেরিয়ে আসছি, বেরিয়ে এই রাস্তা দিয়ে এখান দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। আমি তোমাদের দেখিয়েছিলাম রত্নবেদী, তো যেখানে আমরা জুতো রেখেছিলাম তার ডান হাত দিয়ে কিন্তু ওইদিকে সোজা চলে যেতে হয় তো রত্নবেদীতে। চলো, আমরা তো রত্নবেদী তোমাদের দেখিয়েছি, এখন আমি এখান দিয়ে গিয়ে মায়ের টিপ রাখা আছে, সিঁদুরের টিপ। তো এই দেখো এখানে কিন্তু মায়ের সিঁদুরের টিপ থাকে, সেটা কিন্তু তোমরা পরে নেবে। তো দেখো সুন্দর করে কিন্তু আমিও একটা ফোঁটা মায়ের টিপ কপালে পরে নিলাম সিঁদুর। আর দেখো এখানে কিন্তু আমরা জুতো রেখেছিলাম, আর সোজা বাঁদিকে বেঁকে গেলেই কিন্তু ওদিকে কিন্তু রত্নবেদী। তো আমরা কিন্তু রত্নবেদীর দিকে আর যাব না, তোমাদের আমি দেখিয়েছি। এইবারে আমরা জুতো নেব, নিয়ে সোজা এবার বাড়ির দিকে রওনা হব। আর এইখান দিয়ে দেখো রত্নবেদী, এই যে এখান দিয়ে বেরিয়ে কিন্তু সোজা তোমাদের চলে যেতে হবে রত্নবেদীতে। তো এই দেখো এখান দিয়েই কিন্তু সোজা সামনে রয়েছে রত্নবেদী। আমরা এখন মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো এই হলো মন্দিরের মূল গেট, আমরা এখান দিয়ে ঢুকেছিলাম। আচ্ছা, এখন তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যদি কেউ চা খেতে চাও বা সিঙ্গারা খেতে চাও, তো চলো এই যে মন্দির প্রাঙ্গণ দিয়ে বেরিয়ে বাঁ হাতেই দেখবে একটা বড় দোকান আছে। এখানে কিন্তু তোমরা যদি বিকালে আসো মায়ের পুজো দিতে, তো এই দোকানে কিন্তু তোমরা চা, সিঙ্গারা, এগরোল, চাউমিন সব কিছু কিন্তু পেয়ে যাবে। আর তোমরা যদি সকালে আসো, কচুরি, তরকারি, জিলাপি, চা সব কিছু কিন্তু খাওয়ার ব্যবস্থা থাকে। আর একদম দেখো বসেও খেতে পারবে। আর তোমরা চাইলে কিন্তু বাড়িতে সংগ্রহ করেও নিয়ে যেতে পারো প্যাকেট করে, সেই ব্যবস্থাও আছে। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, পাশে একটা জলাশয় আছে সুন্দর, তো সেটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম সুবিধার জন্য। তোমরা চাইলে কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারো। আর এই যে তোমাদের মন্দির প্রাঙ্গণটা দেখালাম, রাজপুর গ্রামে মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি, তো কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। নতুন নতুন তীর্থস্থানের ঠিকানা আমি কিন্তু তোমাদের দিয়ে থাকবো। তাহলে আজকের মতো এইখানেই তোমাদের সঙ্গে দেখা হলো। পরের দিনের জন্য কিন্তু অবশ্যই তোমরা ওয়েট করো, আমি একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তো তোমাদের চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো, ভালো লাগবে। চলো আজকের মতো তাহলে টাটা।